আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কলি পরিবারের পক্ষ থেকে। আচ্ছা, ওকে। আমরা সবাই একটু ক্লাসটা শুরু করার আগে একটু সবাই কমেন্ট করে জানাই দেই যে আমরা ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছি কিনা এবং আমার পিছনে বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো আসলে আজকে থেকে আমাদের সেকেন্ড টাইমের যারা আমরা পরীক্ষা দিব, তাদের জন্য আজকে থেকে আমাদের ফ্রি ক্লাস একেবারে জয় করে শুরু করেছে। তো এর আগে আমাদের সেকেন্ড টাইম ক্লাসের মধ্যে আমাদের মানবিকের ক্লাসগুলো হয়েছিল, তারপর হচ্ছে আমাদের ব্যবসায়ের ক্লাসগুলো হয়েছিল। তো আজকে আমাদের বিজ্ঞান ইউনিটের ক্লাসগুলো হবে। তো বিজ্ঞান ইউনিটের ক্লাসগুলো প্রথম ক্লাসটা, উদ্বোধনী ক্লাসটা আজকে আমাদের বায়োলজি ক্লাসে হতে যাচ্ছে আর জীববিজ্ঞান ক্লাসটাতে হতে যাচ্ছে। তো জয়কলি কিন্তু আপনাদের সাথে বরাবরই এর আগের বার যারা পরীক্ষা দিয়েছিলেন তারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা সময় ফ্রি ক্লাস দিয়েছিল, মেডিকেলের সময় ফ্রি ক্লাস দিয়েছিল, কৃষির সময় ফ্রি ক্লাস দিয়েছিল, তারপর হচ্ছে আপনার গুচ্ছের সময় ফ্রি ক্লাস দিয়েছিল। প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের সময় কিন্তু আমাদের ফ্রি ক্লাস দিয়েছিল। তো তারই ধারাবাহিকতায় আমাদের জয়কলি একেবারে বিজ্ঞানের জন্য ফ্রি ক্লাসগুলো আয়োজন করেছে। একদমই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়ানো হবে ফ্রি ক্লাসগুলো। তো শুধু বায়োলজি না, সেখানে কেমিস্ট্রি থাকবে, আপনার ফিজিক্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, প্রত্যেকটা ক্লাস আলোচনা করা হবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে খুঁটিনাটি আলোচনা, স্পেশালি আমাদের ক্লাসগুলো আমাদের এইভাবে প্যাটার্ন করা হয়েছে সেকেন্ড টাইমের জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমাদের তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ, তারই আলোকে আমাদের কোশ্চেনগুলো আলোচনা করা। তো আমাকে সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা। সবাই ক্লাসে আসা মাত্র আমি ক্লাসটা শুরু করব। তো একটা কথা আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বলবো, যারা আমরা সেকেন্ড টাইমে পরীক্ষার্থী, ঠিক আছে, যারা আমরা সেকেন্ড টাইমে পরীক্ষার্থী, তো তাদের কিন্তু ভাই হতাশ হবার কিছু নাই। একটা জিনিস সবসময় আপনাদেরকে আমি বলবো, তিনটা জিনিস যদি আপনারা মাথায় রাখেন, অবশ্যই আপনাদের সাফল্য সম্ভব। এক নম্বর হলো পরিশ্রম, তারপর হচ্ছে আপনাদের সঠিক গাইডলাইন, সঠিক গাইডলাইন, আর হচ্ছে যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। এই তিনোটা জিনিস যদি আপনারা কেউ যদি ধরে রাখতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের চান্স পাওয়া সম্ভব। এবং একটা কথা সবসময় মাথায় রাখবেন, মহান আল্লাহ পাক হচ্ছে আমাদের উত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহ পাক আমাদের জন্য যা রেখেছেন তা আমাদের তকদিরের জন্য অবশ্যই সেটা ভালো। তো হয়তোবা এবার আমরা ভালো কিছু করতে পারিনি, অবশ্যই সেকেন্ড টাইমে হয়তোবা এর থেকে ভালো কিছু আমরা করতে পারবো। তো তো সবাই একটু আমরা যারা এখন পর্যন্ত আমরা টাইম লাইনের ক্লাসটা শেয়ার করি নাই, একটু দ্রুত আমরা টাইম লাইনের ক্লাসটা আমরা শেয়ার দিব। এবং কে কোথা থেকে আমরা ক্লাসটা করতেছি একটু সবাই কমেন্ট করবো। সবাই একটু ক্লাসে আমরা আসার চেষ্টা করব, কিছুক্ষণের মধ্যে ক্লাসটা আমি শুরু করব। প্রথমে আমাদের বিজ্ঞানের যে ক্লাসটা আমাদের হতে আছে সেটা হচ্ছে আমাদের জিনতত্ত্ব এবং বিবর্তন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, জিনতত্ত্ব এবং বিবর্তন। প্রতি বছরই কিন্তু সেকেন্ড টাইমে এই চ্যাপ্টারটা থেকে আমাদের কোশ্চেন কিন্তু আমাদের আসে। তো এখান থেকে অনেক কোশ্চেন আমাদের আসে। তো সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করব, আসলে কে কোথা থেকে ক্লাসটাকে আমরা জয়েন করছি, একটু সবাই আমরা কথা বলবো। এবং কে কোথা থেকে কথা বলতেছি সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, রাজশাহী থেকে দেখছি, ওকে। তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি আপনাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসাবে আছে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি। আমি হচ্ছে যে বায়োলজি বিচিত্রা রাইটার একজন, তার সাথে মেডি বায়োলজির রাইটার। তো সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করব এবং কিছুক্ষণ আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখেন আমি আজকের এই ক্লাসের শিডিউলটা এরকম করে সাজাইছি যে প্রত্যেকটা স্লাইডে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আলোচনা করা হবে, কিছু গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলোচনা করা, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আমাদের অনেক বেশি। আচ্ছা, প্রথমে দেখেন, প্রথম কথাটা যেটা বলা হয় জেনেটিক্স মানে কি?
সবাই তো আমার সাথে কথা বলবেন এবং আমি যখন আপনাদেরকে বলবো একটা জিনিস দেখেন, কেউ যদি একবার খাতার মধ্যে লিখেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের 5 বার পড়ার সমান হয়। একবার খাতার মধ্যে লিখলে 5 বার পড়ার সমান হয়। তার আমি যখন আপনাদেরকে পড়াবো অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, খাতার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? অবশ্যই কি করতে, খাতার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? ওকে, প্রথমে দেখেন জেনেটিক্স। আচ্ছা, জেনেটিক্স নিয়ে যদি আমি একটু যদি আপনাদের সামনে কথা বলতে চাই, দেখেন জেনেটিক্স মানে কি, কেউ কি কমেন্ট করে বলতে পারবেন? বলেন জেনেটিক্স মানে কি? আমরা সবাই জানি জেনেটিক্স মানে হচ্ছে বংশগতিবিদ্যা। জেনেটিক্স মানে কি? জেনেটিক্স মানে হচ্ছে যে বংশগতিবিদ্যা। জেনেটিক্স মানে কি বলছি? জেনেটিক্স মানে হচ্ছে আমাদের বংশগতিবিদ্যা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের জেনেটিক্স যে শব্দটা, এটা আমাদের কোথা থেকে আসছে? জেনেটিক্স শব্দটা কিন্তু জিন থেকে আসছে। জিন, এটা একটা কি শব্দ? এটা হচ্ছে আমাদের একটা জেনেটিক্স। এটা কোন শব্দ থেকে আসছে? জেনেটিক্স শব্দটা হচ্ছে আমাদের জিন থেকে আসছে। এটা একটা গ্রিক শব্দ। তাহলে জেনেটিক্স শব্দটা কোন শব্দ থেকে আসছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, জেনেটিক্স শব্দটা কোন শব্দ থেকে আসছে? গ্রিক শব্দ থেকে আসছে। আচ্ছা, এখন দেখেন আমরা সবাই কিন্তু জানি ফাদার অফ জেনেটিক্স আমরা কাকে বলি। এটা কিন্তু কমন জিনিস, সবাই এটা কথা বলবেন। তো যারা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে নেয়, একটু দ্রুত ক্লাসটা শেয়ার করার চেষ্টা করবেন। দেখেন আমরা সবাই কিন্তু জানি ফাদার অফ জেনেটিক্স। ফাদার অফ জেনেটিক্স আসলে আমরা কাকে বলবো? ফাদার অফ জেনেটিক্স আমরা কাকে বলি? ফাদার অফ জেনেটিক্স হচ্ছে আমরা কাকে বলতেছি? গ্রেগর জোহান মেন্ডেলকে আমরা কি বলবো? ফাদার অফ জেনেটিক্স। পরীক্ষার মধ্যে কমন একটা কোশ্চেন দেয়, মানে জিনতত্ত্বের জনক আমরা কাকে বলি? জিনতত্ত্বের জনক হচ্ছে আমরা ফাদার অফ জেনেটিক্সকে জিনতত্ত্বের জনক বলি। আচ্ছা, এখন এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে দেখেন এটা ফাদার অফ জেনেটিক্স বলছে, ভালো কথা, কিন্তু বলেন তো জেনেটিক্স কথাটা, জেনেটিক্স কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? জেনেটিক্স কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? একটু সবাই কমেন্ট করুন, বলেন জেনেটিক্স কথাটি সর্বপ্রথম ব্যবহার। কেউ কি কমেন্ট করতে পারবেন কিনা দেখি, বলেন জেনেটিক্স কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? দেখি কে কমেন্ট করতে পারবেন, বলেন জেনেটিক্স কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। জেনেটিক্স কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? আমরা সবাই জানি জেনেটিক্স কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে উইলিয়াম ব্যাটসন। জেনেটিক্স কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী, সে বিজ্ঞানীটার নাম কি? সে বিজ্ঞানীটার নাম হচ্ছে উইলিয়াম ব্যাটসন। তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ফাদার অফ জেনেটিক্স কাকে বলি এবং জেনেটিক্স কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা করাচ্ছি। এখন দেখেন আমাদের এই যে ফাদার অফ জেনেটিক্স যাকে আমরা বলছি, হ্যাঁ, সে ফাদার অফ জেনেটিক্স সে বেসিক্যালি কোথায় জন্মগ্রহণ করেন? অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন, নট অস্ট্রেলিয়া। সে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন এবং সে একজন ধর্মযাজক ছিলেন। এবং সে কিসে নিয়ে গবেষণা করছে? সে হচ্ছে মটরশুঁটি নিয়ে গবেষণা করছে। এবং আমরা সবাই জানি মটরশুঁটির বৈজ্ঞানিক নামটা হচ্ছে পি সাম। মটরশুঁটির বৈজ্ঞানিক নামটা কি? পি সাম স্যাটিভাম। এটা হচ্ছে মটরশুঁটির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে আমাদের মটরশুঁটির বৈজ্ঞানিক নামটা কি, তো অবশ্যই মাথায় রাখবেন মটরশুঁটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পিসাম স্যাটিভাম, হচ্ছে মটরশুঁটির বৈজ্ঞানিক নাম। এবং গ্রেগর জোহান মেন্ডেল সে কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করে? অবশ্যই মাথায় রাখবেন সে 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। তো গ্রেগর জোহান মেন্ডেল সে কত প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করছে? 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা। সে কত বছর গবেষণা করছে? 7 বছর গবেষণা করছে। এবং গ্রেগর জোহান মেন্ডেল সে কয়টা সূত্র প্রদান করে? অবশ্যই মাথায় রাখবেন গ্রেগর জোহান মেন্ডেল সে হচ্ছে আমাদের 2টি সূত্র প্রদান করেন। কি বললাম? গ্রেগর জোহান মেন্ডেল কয়টি সূত্র প্রদান করছে? সবাই কথা বলি, 2টি সূত্র হচ্ছে প্রদান করেন। এবং তার সে গবেষণা লব্ধতা সে কোথায় জমা দিচ্ছিল? ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেয়, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইডটা আমি আপনাদেরকে দিচ্ছি। এখান থেকে কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দিতে পারে জেনেটিক্স কি, ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়, সে কোথায় কি করে না করে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আমাদের অনেক বেশি। ওকে, তো যারা এখন পর্যন্ত আমরা ক্লাসে জয়েন করি নাই
অতি দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করব এবং সবাই ক্লাসে কথা বলার চেষ্টা করব। এই স্লাইডটা সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করে জানাই দিবেন। এই স্লাইডটা থেকে আমি সেকেন্ড টাইমে আসার মতো জাস্ট ভাই এই স্লাইডের বাইরে কোনো কোশ্চেন আসেনি সেকেন্ড টাইমে বা আসবেও না, ঠিক আছে ভাই। এই ব্যাচের ক্লাস আজ থেকে শুরু হলো, হ্যাঁ আজকে সেকেন্ড টাইমে ব্যাচের ক্লাস আজ থেকে আমাদের শুরু হলো, ঠিক আছে ওকে। এখন আমি পরের স্লাইডে চলে যাব, একটু আমরা ফ্রেন্ডকে মেনশন করবো আহসান হাবিব, ওকে পরের স্লাইডে চলে যাব। এখন কোশ্চেনটা হচ্ছে যে এত কিছু থাকা সত্ত্বেও, মানে আম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, এত কিছু থাকা সত্ত্বেও কেন বেসিক্যালি গ্রেগর জোহান মেন্ডেল সে মটরশুঁটি গাছটাকে সে বেছে নিছে? এটা কিন্তু একটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়, মানে এত কিছু থাকা সত্ত্বেও কেন আমি মটরশুঁটি গাছটাকে বেছে নিছি। আচ্ছা এটার সামারিটা হচ্ছে যে, এটার সূত্রটা হচ্ছে যে একটাই বউ। কয়টা বউ? বউ কয়টা? এক পরীক্ষার মধ্যে প্রায় সময় কোশ্চেন দেয় মটরশুঁটি গাছকে বেছে নেওয়ার রিজন কি, হোয়াট ইজ দ্য রিজন? এত কিছু থাকা সত্ত্বেও কারণটা কি, মটরশুঁটি গাছকে আমি কেন বেছে নিছি? তো এটা সূত্রটা কি একটাই বউ। কারণ কি? এরা হলো এক বর্ষজীবী, সবাই কথা বলবেন। বতে হলো এদের ফুলগুলা বড়, এদের বহু প্রকরণ দেখা যায়, এরা হচ্ছে উর্বর, এরা হচ্ছে উভলিঙ্গ, এদের স্বপরাগায়ন ঘটতেছে, ঠিক আছে। তার মানে আমি কোশ্চেনটা কি বলছি, সূত্রটা কি বলছি? সূত্রটা হলো একটাই বউ, মানে কি এক বর্ষজীবী, বড় ফুল, পরপরাগণ। এজন্য আমরা মটরশুঁটি গাছটাকে বেছে, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় পরীক্ষার জন্য কেন গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি গাছটাকে বেছে নিছে, ঠিক আছে ওকে। এখন দেখেন আমি পরের স্লাইডে যদি আমি চলে আসি, পরের স্লাইডে যেটা বলতেছি আমাদের জীবগুলা, আচ্ছা জীবগুলা কিন্তু দুই ধরনের হতে পারে। একটা হতে পারে হেটারোজাইগাস জীব, এটা কি শুনছেন কি শুনেন না, এটা সবাই কথা বলবেন। একটা হেটারোজাইগাস জীব, এটা হচ্ছে হোমোজাইগাস জীব। হেটারোজাইগাস জীব, এটা কি জীব? হোমোজাইগাস জীব। এই দুটো টার্ম শুনেছেন কি শুনেন নাই একটু কথা বলবেন। আচ্ছা সবাই একটু কথা বলবেন। দেখেন দেখেন এখানে একটা হচ্ছে হেটারোজাইগাস জীব, একটা হচ্ছে হোমোজাইগাস জীব, ঠিক আছে। দেখেন হেটারোজাইগাস জীব মানে কি, হেটারোজাইগাস জীব মানে কি, আর হচ্ছে হোমোজাইগাস জীব আসলে মানে কি। দেখেন হেটারোজাইগাস জীবটা কি, তো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটা যদি আমাদের অসম প্রকৃতির হয়, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটা যদি অসম প্রকৃতির হয় তাকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমি হেটারোজাইগাস জীব বলবো, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় হেটারোজাইগাস কি, হোমোজাইগাস কি। হেটারো মানে ভিন্ন, হোমো মানে হচ্ছে কি বলেন তো? আচ্ছা অর্পিতা অর্পণা বলছে সুস্থ হয়েছেন ভাই? জি আমি সুস্থ অলরেডি ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ। আমাদের সাথে অর্পিতা অর্পণা জয়েন করেছে, সে এখন খুবই ভালো একটা পজিশনে আছে। ধন্যবাদ অর্পিতা অর্পণাকে। দোয়া করি তোমার ফিউচার অনেক ব্রাইট হোক, তুমি মানুষের কল্যাণে এগিয়ে যাও, মানুষ তোমার মাধ্যমে সেবা পাক, ঠিক আছে ওকে। আচ্ছা তো এখন দেখো এই যে হেটারোজাইগাস মানে কি, যদি বৈশিষ্ট্য দুটো নিয়ন্ত্রণকারী এলিল দুটো যদি ভিন্ন প্রকৃতি হয় সেটাকে হেটারোজাইগাস বলবো। আর এলিল দুটো যদি সম প্রকৃতির হয়, কি বললাম? এলিল দুটো যদি সম প্রকৃতির হয় তাকে আমরা কি বলবো? হোমোজাইগাস বলবো, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো হেটারো মানে ভিন্ন, হোমো মানে হচ্ছে একই। তো পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এলিল দুটা অসম প্রকৃতির হলে কি বলে, আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ এলিল দুটো সম প্রকৃতির হলে কি বলে, ওকে। আচ্ছা এরপরে দেখেন পরের স্লাইডে আমি চলে যাব। হেটারোজাইগাস জীব আর হোমোজাইগাস জীব, এটা সম্পর্কে আমি বুঝতে পারছি। তো হেটারোজাইগাস আর হোমোজাইগাস মানে কি? হেটারোজাইগাস মানে হচ্ছে যে যেখানে দুইটা বৈশিষ্ট্য ভিন্ন, বাবার চুল সিল্কি, মায়ের চুল কালো, তা নিশ্চয়ই এমন কোন বেবি পৃথিবীতে আসবে না অর্ধেক চুল সিল্কি অর্ধেক চুল কালি, আসবে? আসবে না, হয় সিল্কি হবে নাহলে কালি হবে। তার মানে কি হেটারোজাইগাস জীবে আমাদের একটা বৈশিষ্ট্য হলো প্রকাশিত পাচ্ছে আর আরেকটা বৈশিষ্ট্য কি বলেন তো প্রকাশিত পাচ্ছে না। তো সে কথাটা এখানে বলা আছে হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলে, আর হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পাচ্ছে না তাকে আমি কি বলি? দেখেন হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পাচ্ছে তাকে আমি প্রকট বৈশিষ্ট্য বলবো বা ডমিনেন্ট ক্যারেক্টার বলবো। দিস ইজ দ্য পয়েন্ট। না বলতেছি হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পাচ্ছে সেটাকে আমি কি বলবো? প্রকট বৈশিষ্ট্য বলবো। হেটারোজাইগাস জীবে
যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পায়, হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত পায় সেটাকে আমি কি বৈশিষ্ট্য বলবো? প্রকট বৈশিষ্ট্য বলবো। হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পায় প্রকট বৈশিষ্ট্য বলবো, এবং হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশিত পাচ্ছে না তাকে আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলবো বা রিসেসিভ ক্যারেক্টার বলবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন এখানে কিন্তু বলাই আছে এই যে টি আর টি, এটা হলো হেটেরোজাইগাস জীব, এখানে টিটা হলো লম্বা প্রকট বৈশিষ্ট্য, টিটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে? ওকে, এরপরে আমাদের এখানে বেশ কটা ট্রাম সম্পর্কে আলোচনা করা আছে যেগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এখানে প্রথম ট্রামটা কি আছে? জিনোটাইপ কি, তারপর আছে আমাদের ফিনোটাইপ কি, প্যারেন্টাল জেনারেশন কি, অপত্য বংশ কি। প্রত্যেকটা লাইন কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন জিনোটাইপ, জিনোটাইপটা আসলে কি এটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দেয়। জিনোটাইপ কি, ফিনোটাইপ কি, আমি একটু কথা যদি বলি আপনারা সবাই শুনছেন, একটু রিকল করেন। জিনোটাইপ মানে কি ভাই? সবাই কথা বলি, বলেন জিনোটাইপ মানে কি? দেখেন জিনোটাইপ মানে কি, জীবের জিন, বুঝতে পারতেছি জি আছে, তার মানে কি জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে আমরা জিনোটাইপ। তার মানে কি জিনোটাইপ আমি কাকে বলতেছি? জীবের অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যটা আমাদের আছে, জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য যে আমাদের আছে, সে জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? জিনোটাইপ বলবো। আচ্ছা, আর ফিনোটাইপ আমি কাকে বলবো? অবশ্যই মাথা রাখতে হবে, ফিনোটাইপ আমি বলবো জীবের বাহ্যিক গঠনকে আমি ফিনোটাইপ বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন প্যারেন্টাল জেনারেশনটা কি, প্যারেন্টাল জেনারেশনটা কি, এবং আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয় সেটা হচ্ছে আমাদের অপত্য বংশ কি। তো প্যারেন্টাল জেনারেশনটা হচ্ছে যে কোনো ক্রসে ব্যবহৃত যে পিতামাতা যে আমাদের আছে সেই পিতামাতাকে আমি প্যারেন্টাল জেনারেশন বলবো। খুবই পয়েন্ট, কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে কোনো ক্রসে ব্যবহৃত। আচ্ছা কি বলছে আহসান? আচ্ছা আমি একটু কথা বলি, আপনারা যারা আমার নম্বরটা জানেন না, আমার নম্বরটা নিয়ে আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকে পিডিএফ এর জন্য 01821423792। ঠিক আছে? এটা হচ্ছে আমার নম্বর, পাপ্পু আশরাফি। ওকে, ফোন দেন, সমস্যা নেই। এখন দেখেন যেটা আমরা বলতেছিলাম এই যে প্যারেন্টাল জেনারেশনটা কি কোনো ক্রসে ব্যবহৃত, যে কোনো একটা ক্রসে ব্যবহৃত পিতামাতাকে আমি হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বলবো। যে কোনো ক্রসে ব্যবহৃত পিতামাতাকে আমি কি বলবো? প্যারেন্টাল জেনারেশন বলতেছি। পরীক্ষার মধ্যে দিতে পারে কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে কি বলা হয়? কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে কি বলা হচ্ছে? প্যারেন্টাল জেনারেশন। সবাই তো কমেন্ট করেন প্যারেন্টাল জেনারেশন কাকে বলা হচ্ছে? কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বলে। আর ক্রসে তৈরি সন্তান সন্ততিকে ফিলিয়াল জেনারেশন বলে। ঠিক আছে? মানে ক্রসে যে পিতামাতাটা ব্যবহৃত তাকে আমরা প্যারেন্টাল জেনারেশন বা পি বলবো, আর ক্রসে তৈরি সন্তান সন্ততিকে আমরা কি বলবো বলেন তো? ফিলিয়াল জেনারেশন বা কি বলবো? এফ বলবো। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমি পরের স্লাইডে চলে আসতেছি, সবাই একটু কথা বলার চেষ্টা করবেন। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষার মধ্যে পাবো। এখান থেকে একটা কোশ্চেন আমরা পরীক্ষার মধ্যে পাবো। তো যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি নাই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি। যারা সেকেন্ড টাইমের জন্য আসি, সেকেন্ড টাইমে আমরা কে পরীক্ষা দিব একটু সবাই কমেন্ট করে জানাই দেই। কার কোথায় কি সমস্যা হচ্ছে একটু সবাই কমেন্ট করব। হ্যাঁ, একটু সবাই কমেন্ট করব, কার কোথায় সমস্যা হচ্ছে সবাই একটু কমেন্ট করব। দেখেন প্রথমে আমরা কিন্তু জানি গ্রেগর জোহান মেন্ডেল সে দুটো সূত্র প্রদান করেন। সবাই একটা কথা বলবেন, গ্রেগর জোহান মেন্ডেল কয়টি সূত্র প্রদান করেন? গ্রেগর জোহান মেন্ডেল সে হচ্ছে দুটি সূত্র প্রদান করেন। গ্রেগর জোহান মেন্ডেল সে কয়টি সূত্র প্রদান করেন বলেন তো? গ্রেগর জোহান মেন্ডেল সে দুটি সূত্র প্রদান করেন। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, আর কি সূত্র বলেন তো? দ্বিতীয় সূত্র। বলতেছি কথা বলেন। গ্রেগর জোহান মেন্ডেল সে কতটি সূত্র প্রদান করেন? সবার কাছ থেকে আমি কথা জানতে চাচ্ছি, বলেন গ্রেগর জোহান মেন্ডেল সে কতটি সূত্র প্রদান করেন? সে দুটি সূত্র প্রদান করেন, একটা হচ্ছে প্রথম সূত্র আর একটা দ্বিতীয় সূত্র। আচ্ছা এখন দেখেন যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে আছে, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? সবাই একটু কথা বলেন, পরীক্ষার মধ্যে দেয় বলেন তো মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? আমরা কিন্তু সবাই জানি মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1।
খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বললাম? মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত কত ভাই? 3:1। আচ্ছা ভালো কথা। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? দ্বিতীয় সূত্র অনুপাত হচ্ছে 9:3:3:1। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত আর দ্বিতীয় সূত্রের অনুপাত কত, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে প্রত্যেকটা সূত্রেরই কিন্তু কি আছে, আমাদের ব্যতিক্রম আছে। হ্যাঁ, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমটা হচ্ছে, ধন্যবাদ আহসান হাবিব ভাই, হাজিদান এসে কৃষিতে ভর্তি হয়েছে, ধন্যবাদ আহসান হাবিবকে। তো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম মধ্যে তিনটা। এক হলো অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, আর একটা হচ্ছে লিথাল জিন বা মারুন জিন, ঠিক আছে? দেখেন অসম্পূর্ণ প্রকটতার রেশিওটা হচ্ছে 1:2:1, সমপ্রকটতার রেশিওটা হচ্ছে 1:2:1, আর লিথাল জিনের রেশিওটা কত? 2:1, ঠিক আছে? তো অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং লিথাল জিন, এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু অবশ্যই আমাদের পয়েন্টগুলো খুব ভালো করে পড়তে হবে। আর দ্বিতীয় সূত্রে যে ব্যতিক্রমগুলো, এখানে দ্বিতীয় সূত্রে ব্যতিক্রমগুলো আমাদের কি আছে? পরিপূরক জিন আছে, প্রকট অ্যাপিস্টেটিস আছে, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস আছে এবং পলিজেনিক ইনে। বিশেষ করে এই রেশিওগুলো কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আমাদের অনেক বেশি। এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। যেমন পলিজেনিক ইনহেরিটেন্সের রেশিওটা কত? আমি তো বলে দিচ্ছি, সবাই খাতার মধ্যে লিখবেন। পলিজেনিক ইনহেরিটেন্সের রেশিও হলো 1:4:6:4:1, ঠিক আছে? পরীক্ষার মধ্যে কিন্তু দেয়। পলিজেনিক ইন রেশিওটা কত? 1:4:6:4, এটা কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের দেয়। ওকে, আচ্ছা এরপরে আমি পরের স্লাইডে চলে আসতেছি। দেখেন পরের স্লাইডে চলে আসছে, সবাই একটু আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন অসম্পূর্ণ প্রকটতা আসলে কি, আমি বুঝতে পারতেছি আপনার হচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতা মানে প্রকট জিনটা আপনার সম্পূর্ণরূপভাবে প্রকাশিত হচ্ছে না, সে ঘটনাটাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ প্রকটতা বলবো। তো সে কথাই বলা আছে। আমাদের সাথে অলরেডি জয়েন করেছে শ্রীপনা সাহা, ধন্যবাদ শ্রীপনা সাহাকে। আচ্ছা আচ্ছা, তো অসম্পূর্ণ যে প্রকটতা, দেখেন একটু অসম্পূর্ণ প্রকটতা এটা কি আসলে, মানে প্রকট জিনটা যখন সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না, তো ব্যর্থ হচ্ছে, মাঝামাঝি প্রকাশিত, মানে এখানে বলা আছে পূর্ণ প্রকাশে ব্যর্থ হওয়ার জন্য মাঝামাঝি প্রকাশে ব্যথা পাচ্ছে, তাকে আমরা কি বলতে? অসম্পূর্ণ প্রকটতা। মানে একটু যদি আমি কথা যদি বলি, আমি যদি একটু আপনাদেরকে অসম্পূর্ণ প্রকটতা নিয়ে যদি একটু কথা বলতে চাই, কি বলতে চাই? অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? একটু আমার সাথে কথা বলতে হবে। বলেন তো অসম্পূর্ণ প্রকটতা এটা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম? সবাইটা কথা বলো। অসম্পূর্ণ প্রকটতা এটা কোন সূত্রের ব্যতিক্রম? অবশ্যই মাথা রাখবেন, অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা ভালো কথা। অসম্পূর্ণ প্রকটতার অনুপাতটা কত? 1:2:1। আচ্ছা এখন দেখেন অসম্পূর্ণ প্রকটতা যে উদ্ভিদের উপর করা হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতা যার উপর পরীক্ষা করা হয়েছে, সে পরীক্ষাকৃত উদ্ভিদটার নাম হচ্ছে সন্ধ্যামালতী। যে উদ্ভিদের নাম কি বলছে? সন্ধ্যামালতী। এবং সন্ধ্যামালতী উদ্ভিদের যে বৈজ্ঞানিক নাম হচ্ছে যে মিরাবালিস জেলাপা। বৈজ্ঞানিক নামটা কি বলছে? মিরাবালিস জেলাপা। এটা হচ্ছে সন্ধ্যামালতী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? আচ্ছা, এবং অসম্পূর্ণ প্রকটতার জন্য যে জিনটা দায়ী, সে জিনটাকে আমি কি বলবো? অসম্পূর্ণ প্রকটতার জন্য যে জিনটা দায়ী, সে জিনটাকে হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট জিন বলবো। কি বলবো? অসম্পূর্ণ প্রকটতার জন্য যে জিনটা দায়ী, সে জিনটাকে আমরা কি বলবো বলেন তো? ইন্টারমিডিয়েট জিন বলবো, ঠিক আছে? এখন দেখেন এখানে যে ঘটনাটা ঘটে, এখন দেখেন লাল রঙের সন্ধ্যামালতীর সাথে আমি যদি সাদা রঙের সন্ধ্যামালতীর মধ্যে ক্রস করাই, আচ্ছা ক্রস করালে F1 মানে প্রথম বংশধরে লাল এবং সাদার মধ্যে, কথাটা বুঝেন, লাল এবং সাদার মধ্যে প্রকট কোনটা? অবশ্যই মাথা রাখবেন, লাল এবং সাদার মধ্যে প্রকট কিন্তু লাল, কিন্তু লালটা সে সম্পূর্ণরূপে প্রকাশিত না হতে পেরে
সে মাঝামাঝি একটা কালার দিবে, সে কি কালার দিচ্ছে অবশ্যই মাথায় রাখবেন, সে হচ্ছে গোলাপি কালার দিচ্ছে, ঠিক আছে। এবং এবং F2 এর ক্ষেত্রে রেশিওটা কি দাঁড়াবে, রেশিওটা দাঁড়াবে 1:2:1, 1:2:1, ঠিক আছে। তার মানে কি একটা কি, একটা হচ্ছে আমাদের হলো লাল, একটা হচ্ছে লাল, একটা কি বলেন তো, একটা হচ্ছে আমাদের সাদা, এবং দুটা কি বলেন তো, দুটা হচ্ছে আমাদের গোলাপি। সবাই এটা ক্লিয়ার কিনা এটা কথা বলবেন, ক্লিয়ার কিনা সবাই এটা কথা বলবেন, ঠিক আছে। এই লেখাটা সবাই ক্লিয়ার কিনা এটা কথা বলবেন, ওকে। এখন দেখেন পরে আমরা চলে আসছি লিথাল জিন বা হচ্ছে মারণ জিন। দেখেন লিথাল জিন বা মারণ জিনটা কি, দেখেন যদি একটু যদি কথা যদি বলতে চাই লিথাল জিন বা মারণ জিন সম্পর্কে, তো বিজ্ঞানী কুনো কত সালে, 1905 সালে কোথায় ইঁদুরের উপর গবেষণার সময় এটি প্রথম আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী কুনো। বিজ্ঞানী কুনো 1905 সালে ইঁদুরের উপর গবেষণার সময় এই লিথাল জিন আবিষ্কার করেন। তো লিথাল জিনটা আসলে কি, যদি একটু যদি কথা যদি বলি, যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায় সেসব জিনকে আমি লিথাল জিন বলবো। তো লিথাল জিন সম্পর্কে আমি বুঝতে পারি বিচার দিব আজকে, বিচার দিব আজকে। হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যালো, সবাইকে শোনা যাচ্ছে কথা? ওকে,
আঁকি বলছে ক্লিয়ার। ওকে, তো আমরা সবাই একটু ক্লাসে জয়েন করি, ক্লাস উপস্থিতি সবাই একটু ক্লাসে আমরা জয়েন করার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই একটু ক্লাসে জয়েন করবো, ঠিক আছে? সবাই ক্লাসে জয়েন করবো। আচ্ছা, এখন দেখেন যেটা বলতেছেন আপনাদেরকে, লিথালজিনের রেশিওটা কত হচ্ছে? লিথালজিনের রেশিওটা হচ্ছে যে 3:1 এর পরিবর্তে আমাদের কত হবে? 3:1 এর পরিবর্তে হবে 2:1। লিথালজিনের রেশিওটা 3:1 এর পরিবর্তে কত হবে? 2:1, ঠিক আছে? লিথালজিনের রেশিও কত হবে? 3:1 এর পরিবর্তে আমাদের 2:1 হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো লিথালজিন বা মালনজিনটা আসলে কি একটু যদি কথা বলি, সবাই একটু আমার যার যার অবস্থান থেকে ক্লাসের শেয়ার দিয়ে দেবো। দেখেন লিথালজিনটা আসলে কি, দেখেন লিথালজিনটা হচ্ছে যে সমস্ত লিথালজিনের কারণে 50% বেশি জীব হলো মারা যায়, যেসব লিথালজিনের কারণে 50% বেশি জীব মারা যায় সেগুলোকে আমি কি জিন বলবো? সেমি লিথাল জিন বলবো। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে কোনো লিথালজিনের জন্য আমাদের কি হচ্ছে, কোনো লিথালজিনের জন্য আমাদের 50%-এর বেশি জীব মারা যায়। কোনো লিথালজিনের জন্য কি হচ্ছে, 50%-এর বেশি জীব হলো মারা যায়, সেগুলোকে আমি কি বলবো? সেমিলিথাল জিন বলবো। তো এই যে সেমিলিথাল জিনের কারণে যে রোগটা হয়, সে রোগটার নাম হচ্ছে আমাদের হিমোফিলিয়া। আমি বলতেছি সেমিলিথাল জিনের কারণে যে রোগটা হচ্ছে, সে রোগটার নাম কি? হিমোফিলিয়া। আর যে সমস্ত লিথাল জিনের কারণে আমাদের কি হচ্ছে 50%-এর কম জীব মারা যায়, সেগুলোকে আমি কি বলবো? সাবভাইটাল জিন বলবো। কি বলবো? সাবভাইটাল জিন বলবো। তো সাবভাইটাল জিনের যে উদাহরণটা হচ্ছে ড্রসোফিলা মাসি, লুপ্তপ্রায় ডানা। এই দুটো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেমিলিথাল জিন এবং সাবভাইটাল জিনে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এখন দেখেন আমাদের এই যে সেমিলিথাল জিন, এটার জন্য বেশ কয়েকটা রোগ হচ্ছে, যেমন কি হচ্ছে থ্যালাসেমিয়া হয়, তারপর হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, জন্মগত। এগুলো হচ্ছে আমাদের লিথাল জিন ঘটিত সমস্যা। লিথাল জিন ঘটিত সমস্যার জন্য এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি হচ্ছে? থ্যালাসেমিয়া হয়, তারপর হচ্ছে আমাদের সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে, সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে, রেটিনোব্লাস্টোমা হচ্ছে, ব্রাকিফ্যালাঞ্জি হয়, জন্মগত ইকথিওসিস হয়। ওকে, এখন দেখেন এই যে আমাদের অ্যাপিস্ট্যাটিস, হ্যাঁ অ্যাপিস্ট্যাটিস নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই আপনাদেরকে, তো অ্যাপিস্ট্যাটিসটা দুই ধরনের অ্যাপিস্ট্যাটিস আছে। একটা হচ্ছে প্রকট অ্যাপিস্ট্যাটিস, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস। প্রকট অ্যাপিস্ট্যাটিস এবং দ্বৈত প্রচ্ছন্ন, প্রকট অ্যাপিস্ট্যাটিস এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস, ঠিক আছে? প্রকট অ্যাপিস্ট্যাটিসটা আমরা যার উপর পরীক্ষা করছি, লেঘন এবং ওয়াইনডটের উপর করছি। এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসে অন্যতম একটা উদাহরণ হচ্ছে যে জন্মগত মুখ বধিরতা। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় আমাদের দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের অন্যতম একটা উদাহরণটা আসলে কি? জন্মগত মুখ বধিরতা। জন্মগত মুখ বধিরতা, এটা হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের অন্যতম একটা উদাহরণ। দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের অন্যতম উদাহরণ কি বলছি? আমাদের জন্মগত মুখ বধিরতা, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা কথা বলছে, একটি জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, তাকে আমি হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন বলবো। আর একটি জিন যখন অন্য একটা নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে সে কি করতেছে বলেন তো? আচ্ছা, একটি জিন যখন অন্য একটা নন এলিজিনে, তখন তাকে আমরা হাইপোস্ট্যাটিক জিন বলি। এগুলো পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাপিস্ট্যাটিক জিন কি এবং হাইপোস্ট্যাটিক জিন পরীক্ষার মধ্যে দেয়। একটা হচ্ছে অ্যাপিস্ট্যাটিক, কি বলছি? অ্যাপিস্ট্যাটিক জিন, অ্যাপিস্ট্যাটিক জিন। আরেকটা হচ্ছে হাইপোস্ট্যাটিক, অ্যাপিস্ট্যাটিক জিন এবং হাইপোস্ট্যাটিক জিন। অ্যাপিস্ট্যাটিক জিন এবং হাইপোস্ট্যাটিক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্ব। অ্যাপিস্ট্যাটিক জিন একটা কি বলছি? হাইপোস্ট্যাটিক জিন পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্ব। অ্যাপিস্ট্যাটিক কি এবং হাইপোস্ট্যাটিক কি, ঠিক আছে? পরীক্ষার মধ্যে দেয় কে কাকে বাধা দিচ্ছে না। ওকে, এখন দেখেন আমি যদি একটু ক্রোমোজোম নিয়ে যদি আপনাদের সামনে কথা যদি বলি, আচ্ছা ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোম কয় জোড়া আছে বলেন তো? সবাই কথা বলবেন। আমরা জানি ক্রোমোজোম আছে 22 জোড়া আছে। ক্রোমোজোম কয় জোড়া আছে?
22 জোড়া 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মানে হচ্ছে 46টা আমাদের ক্রোমোজোম আছে। কয়টা ক্রোমোজোম আছে? 46টা আমাদের এখানে ক্রোমোজোম আছে। আচ্ছা, ভালো কথা। দেখেন এই 46টা ক্রোমোজোমের মধ্যে অটোজোম আছে 22 জোড়া। অটোজোম কয় জোড়া? অটোজোম হচ্ছে 22 জোড়া হচ্ছে আমাদের অটোজোম, এবং সেক্স ক্রোমোজোম দুইটা। এখন দেখেন এই যে সেক্স ক্রোমোজোমের ভিতরে আমাদের কি আছে? XX আছে আর হচ্ছে XY আছে। XX আছে আর কি আছে? X হলো Y আছে। XX কে আমরা কি বলবো? হোমোগ্যামেটিক বলবো, যেটা মহিলাদের ক্ষেত্রে হচ্ছে। আর একে আমরা কি বলবো? হেটারোগ্যামেটিক, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে। XX এবং XY পদ্ধতিতে XY পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ কাদের ক্ষেত্রে হচ্ছে? মানুষের ক্ষেত্রে হচ্ছে, ড্রসোফিলার ক্ষেত্রে হচ্ছে, মাছির ক্ষেত্রে হয়, গাজরের ক্ষেত্রে হয়, পেঁপের ক্ষেত্রে। কার কার ক্ষেত্রে এগুলো পরীক্ষার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ আসে। XX XY টা কার হয়? আর XX X0 টা ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে হয়, এবং কার ক্ষেত্রে হচ্ছে? সার পোকার ক্ষেত্রে হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি একটু সেক্স লিঙ্কড ডিজঅর্ডার সম্পর্কে যদি আপনাদের সামনে কথা বলতে চাই, আমাদের বেশ কয়টা সেক্স লিঙ্কড ডিজঅর্ডার আছে। একটা হচ্ছে আমাদের এক্স লিঙ্কড ডিজঅর্ডার, এবং আরেকটা হচ্ছে আমাদের ওয়াই লিঙ্কড ডিজঅর্ডার ভাই। হ্যাঁ, এখন দেখেন এই এক্স লিঙ্কড ডিজঅর্ডার কোনগুলা? এগুলো কিন্তু আমাদের এক্স লিঙ্কড ডিজঅর্ডার। কি কি ভাই? এই 4টা রোগ: হিমোফিলিয়া, লাল সবুজ বর্ণান্ধতা, দুশ্রেণী মাস্কুলার ডিস্ট্রফি। কিন্তু ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগটার নাম হচ্ছে কানের লোম। ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত যে রোগটার নাম কি বলছি? কানের লোম হচ্ছে ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত। পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত রোগটা কি? কানের লোম হচ্ছে ওয়াই জিন। এবং অটোজোমাল ডিজঅর্ডার বেশ কিছু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, কোনটা হচ্ছে আমাদের অটোজোমাল ডিজঅর্ডার বা ডিজঅর্ডার নয়। ওকে, এরপরে আমাদের বেশ কটা বংশগতীয় লিঙ্গজনিত ডিজঅর্ডার আমাদের আছে, যেমন লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিডাস, ফ্রাজাইল এক্স সিনড্রোম, হাইপারট্রাইকোসিস, ফেমিনাইজেশন। প্রত্যেকটা কিন্তু আমাদের সেক্স লিঙ্ক ডিজঅর্ডার, প্রত্যেকটা সিমটমস কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু আসে। ঠিক আছে, যেমন লাল সবুজ বর্ণান্ধতা, এই কথাটার মানে কি? লাল সবুজ বর্ণান্ধতা এই কথাটার মানে হচ্ছে লাল এবং সবুজ বর্ণের পার্থক্য বুঝতে না পারা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। এবং হিমোফিলিয়াটা কি? এটা একটা রক্ত তঞ্চন ঘটিত সমস্যা। এটা রক্তক্ষরণ বিলম্বিত হচ্ছে, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত সরবরাহিত হচ্ছে। মাস্কুলার ডিস্ট্রফি হলো মাসেলের সমস্যা, এটা রাতকানা আমরা জানি, ডায়াবেটিস ইনসিপিডাস। আর যেমন ফ্রাজাইল এক্স সিনড্রোম, অটিজম, এবং কি হচ্ছে বলেন তো? মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। অটিজম এবং মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। আর হাইপারট্রাইকোসিস হলো পুরো শরীরের মধ্যে অসংখ্য লোমের উপস্থিতিকে আমরা হাইপারট্রাইকোসিস বলবো। ওকে, এখন দেখেন এখানে বংশগতীয় কিন্তু লিঙ্গজনিত নয়, যেমন ডাউন সিনড্রোম, সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কিসের রোগের নাম বলেন তো? বংশগতীয়। এটা লিঙ্গজনিত নয়। আর লিঙ্গজনিত বেশ কটা এখানে টার্ম আছে। স্বাভাবিক দৃষ্টির জন্য আপনারা এক্সি ধরবেন, আর স্বাভাবিক দৃষ্টির জন্য ডায়াজিন করলে এক্সি ধরবেন। ঠিক আছে, কাকে কি ধরলে কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকে দেখেন একটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় দেয়, সবাই একটু আমরা খাতা কলম নিয়ে বসবো। সেটা হচ্ছে যে বেশ করে টাইপ আমাদের আছে, টাইপগুলো একটু সবাই দেখেন। প্রথম যদি টাইপ নিয়ে যদি আমি আপনাদের সামনে যদি কথা বলি, প্রথম টাইপে যে কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়, কথাটা হলো যে একজন স্বাভাবিক পুরুষের সাথে স্বাভাবিক পুরুষ এর সাথে আপনার যদি বর্ণান্ধ মহিলার বিয়ে হলে কি হয়? স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে কি হবে? এটা কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। স্বাভাবিক পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে আমাদের কি হয়? আচ্ছা, আমি কিন্তু এখানে একটা কথা বলছি, দেখেন স্বাভাবিক পুরুষের জন্য আমি কি ধরবো? XCY ধরবো, তাই না? আচ্ছা, তাহলে স্বাভাবিক পুরুষের জন্য আমি কি ধরতেছি? ধরলাম হলো X, তারপর কি ধরবো? CY। আচ্ছা, বর্ণান্ধ মহিলা, বর্ণান্ধ, এবং মনে রাখবেন পুরুষরা কখনো বাহক হয় না, সবসময় বাহক কিন্তু মহিলারা হয়। তাহলে বাহককে XC। ঠিক আছে,
ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই জায়গায় আমি কি করব, কিভাবে হচ্ছে, এই জায়গায় প্রথম হলো এক্সটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে, এখানে আমাদের হচ্ছে ওয়াই হচ্ছে, ঠিক আছে। এই জায়গায় কি হচ্ছে ভাই, এই জায়গায় আমাদের কি হচ্ছে দেখেন, এই জায়গায় হচ্ছে আমাদের কি হবে এক্স সি, ঠিক আছে। এখন যখন আমরা সামারিটা টানবো, যেখানে আমরা স্বাভাবিক সন্তান পাবো হলো 0%, যেখানে স্বাভাবিক সন্তান কত পার্সেন্ট আসবে, স্বাভাবিক সন্তান কত পার্সেন্ট আসবে বলেন তো, স্বাভাবিক সন্তান আসতে 0%, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, স্বাভাবিক পুরুষ এবং হচ্ছে বর্ণান্ধ মহিলার মধ্যে বিয়ে হলে আমাদের কত পার্সেন্ট সন্তান আছে, স্বাভাবিক সন্তান কত পার্সেন্ট হবে, 0% হবে। ওকে আচ্ছা এখন দেখেন হিমোফিলিয়া নিয়ে যদি আমি একটু কথা বলি, হিমোফিলিয়াটা হচ্ছে যে এটা একটা রক্ত তঞ্চন ঘটিত সমস্যাটাকে আছে আমরা হিমোফিলিয়া বলবো, এবং রক্ত জমাট বাঁধতে যদি বেশি সময় লাগে, মানে রক্ত জমাট বাঁধতে যদি আমাদের বেশি সময় লাগে, সে ঘটনাটাকে আমরা কি বলবো বলেন তো, হিমোফিলিয়া বলবো, ঠিক আছে। আচ্ছা তো হিমোফিলিয়াটা কি আছে, টাইপ এ হিমোফিলিয়া আছে, টাইপ বি হিমোফিলিয়া আছে, টাইপ সি হিমোফিলিয়া আছে। টাইপ এ হিমোফিলিয়াটা আমাদের কত নম্বর ফ্যাক্টরের জন্য হচ্ছে, 8 নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য টাইপ এ হচ্ছে। টাইপ বি আমাদের কত নম্বর ফ্যাক্টরের জন্য হচ্ছে, 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিতির জন্য হচ্ছে। এবং টাইপ সি কত নম্বর ফ্যাক্টর অনুপস্থিতির জন্য হচ্ছে, 11 নম্বর ফ্যাক্টর অনুপস্থিতির জন্য আমাদের টাইপ সি হচ্ছে। পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় টাইপ এ, টাইপ বি, টাইপ সি কিসের জন্য হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে এখন দেখেন আমাদের ব্লাড গ্রুপ কিন্তু আমরা সবাই জানি 4টা ব্লাড গ্রুপ আছে, কি আছে, এ আছে, তারপর কি আছে, বি আছে, এ বি আছে, আর কি আছে বলেন তো, ও আছে। 4টা ব্লাড গ্রুপ এ বি এ বি ও। আচ্ছা পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় এ ব্লাড গ্রুপ হলো আপনার পার্সেন্টেজ কত পার্সেন্ট, 23%, বি হলো টোটাল পৃথিবীর মধ্যে 32% বি, এ বি হলো 8%, আর ও হলো 37%। তো ব্লাড গ্রুপ কার কি, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, কার কি ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপের কি অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপের কি অ্যান্টিজেন, কি অ্যান্টিবডি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে এখন কাকে রক্ত দিতে পারবে, কার থেকে রক্ত নিতে পারবে, যেমন এ ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারে, কার থেকে রক্ত নিতে পারে, বি ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারে, কার থেকে রক্ত নিতে পারে, তারপর হচ্ছে এবি ব্লাড গ্রুপ কার থেকে রক্ত নিতে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমাদের এই কোশ্চেন 2টা লাইন কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে দেয়। যেমন পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় সার্বজনীন দাতাকে, সবাই একটা কথা বলবো আমরা, সার্বজনীন দাতা কাকে বলা হচ্ছে, ও নেগেটিভকে সার্বজনীন দাতা বলা হয়। সবাই কথা বলি, সার্বজনীন দাতা কাকে বলতেছি, ও নেগেটিভকে সার্বজনীন দাতা বলতেছি। আর সার্বজনীন গ্রহিতা আমি কাকে বলবো, অবশ্যই মাথায় রাখবেন, সার্বজনীন গ্রহিতাকে আমি এ বি পজিটিভকে আমি সার্বজনীন গ্রহিতা বলবো, ঠিক আছে। সার্বজনীন দাতা কাকে বলা, সার্বজনীন গ্রহিতা কাকে, পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন দেখেন আমি কোশ্চেন সলভে চলে আসবো, তো সবাই একটু আমরা কোশ্চেন সলভ করবো, সবাই আমরা কোশ্চেন সলভ করবো, সবাই একটু ক্লাসের মধ্যে আসবো। আচ্ছা ওকে দেখি প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে ভাই, দেখি সমপ্রকটতা। আচ্ছা আমি আগে বুঝতে হবে সমপ্রকটতার কারণে মেন্ডেলের 3:1 ফিনোটাইপিক অনুপাতটি পরিবর্তিত অনুপাত কোনটি, কোশ্চেনটাকে বুঝেন। আচ্ছা দেখেন মেন্ডেলের 3:1 অনুপাতটা, এটা মেন্ডেলের কত নম্বর সূত্র, অবশ্যই মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতটা কত বলছি, 3:1, তাই না। আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু সবাই জানি প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে 3টা, 1 2 3। 3টা ব্যতিক্রমটা কি কি, 1 নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, তাই না। 3টা সূত্রে প্রথম ব্যতিক্রমের নাম কি, অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা আরেকটা ব্যতিক্রমটার নাম কি বলছি, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা।
এবং আরেকটা ব্যতিক্রমের নাম কি বলছি বলেন তো, লিথাল জিন, তাই না ব্যাপারটা? দেখেন এই যে আমাদের অসম্পূর্ণ প্রকটতার রেশিওটা কত, আমি যদি একটু যদি আপনাদের আলোচনা করতে চাই, 1:2:1, সমপ্রকটতার রেশিও কত, 1:2:1, এবং লিথালজিনের রেশিওটা কত, 2:1। এতটুকু ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন? এতটুকু ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন? দেখেন এতটুকু ক্লিয়ার কিনা সবাই কথা দেখেন। এখন বলা হচ্ছে যে সমপ্রকটতার জন্য কত হচ্ছে, অবশ্যই 1:2:1। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবেন। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। অসম্পূর্ণ প্রকটতা, এটাও হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলে মনোহাইব্রিড ক্রসের অনুপাত কোনটি আছে, আমি একটু যদি আপনাদের সামনে আলোচনা করতে চাই। বুঝেন, অসম্পূর্ণ প্রকটতা এটা কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার জন্য যে জিনটা দায়ী, অসম্পূর্ণ প্রকটতার জন্য যে জিন দায়ী, সে জিনকে আমি কি জিন বলবো, ইন্টারমিডিয়েট জিন বলবো। কোশ্চেনটা বুঝেন, কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে কি বলে, অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে আমি ইন্টারমিডিয়েট জিন বলবো। এবং এই ইন্টারমিডিয়েট জিন যে বিজ্ঞানী আবিষ্কার করেন তার নাম হচ্ছে কার্ল করেন্স। এই ইন্টারমিডিয়েট জিন যে বিজ্ঞানী আবিষ্কার করেন তার নাম কি, কার্ল করেন্স। বুঝার চেষ্টা করেন, এই অসম্পূর্ণ প্রকটতা মানে হলো প্রকট জিনটা সম্পূর্ণরূপে প্রকাশিত পাবে না। আচ্ছা, ভালো কথা। অসম্পূর্ণ প্রকটতার জন্য আমরা যে উদ্ভিদটাকে বেছে নেই সে উদ্ভিদটার নাম হচ্ছে সন্ধ্যা মালতী, যাকে আমরা কি বলি, মিরাবালিস জালাপা। আচ্ছা, এখন আমরা যদি লাল রঙের সন্ধ্যা মালতীর সাথে আমরা যদি সাদা রঙের সন্ধ্যা মালতী ক্রস করাই, তাহলে প্রথম বংশধরে কি হচ্ছে, লাল এবং সাদার মধ্যে লালটা কিন্তু আমাদের প্রকট, কিন্তু লালটা না প্রকাশিত করে মাঝামাঝি একটা কালার হবে। তাহলে এখানে কি কালার হচ্ছে, সবগুলোই কিন্তু গোলাপি কালার হচ্ছে। পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন দেয় লাল এবং সাদা সন্ধ্যা মালতীর মধ্যে ক্রস করলে F1 এর ক্ষেত্রে সবগুলো কি কালার হচ্ছে, গোলাপি কালার হচ্ছে। এবং F2 মানে দ্বিতীয় বংশধরে এই রেশিওটা কি দাঁড়াবে, 1:2:1, একটা লাল একটা সাদা দুটো গোলাপি। আচ্ছা, কোশ্চেন কি বলছে, মনোহাইব্রিড ক্রসের অনুপাত কত, অবশ্যই দাঁড়াচ্ছে কত, 1:2:1। ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনে চলে আসি। অসম্পূর্ণ প্রকটতার লাল ফুল এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়নে F2 জনুতে কোন রঙের ফুল দেখা যাবে না? যে কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তো ক্লাস কম কেন, তো শেয়ার দাও নাই, সব শেয়ার দাও। এখানে জাহাঙ্গীরনগর ডিউনিটেক 2023-24 আমাদের কোশ্চেনটা কিন্তু আমাদের আসছে। আচ্ছা, এখন দেখো অসম্পূর্ণ প্রকটতা, আমি জানি যে লাল রঙের সন্ধ্যা মালতীর সাথে সাদা রঙের সন্ধ্যা মালতীর মধ্যে ক্রস করলে প্রথম বংশধরে সবগুলা ফুলই আমরা কি পাবো, গোলাপি ফুল পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় বংশধরে মানে F2 বংশধরে আমি পাবো কি 1:2:1। তার মানে কি, একটা পাবো কি ভাই, একটা পাবো সাদা, একটা পাবো কি লাল, এবং দুটো কি পাবো, গোলাপি পাবো। এই তিন কালার বাদ দিয়ে কোনো কালারের ফুল আমি পাবো না। তাহলে লাল সাদার মিশ্রণ, এটাকে আমি পাবো না। লাল সাদার কোনো মিশ্রণ কিন্তু আমরা এখানে পাবো না, লাল সাদার কোনো মিশ্রণ পাবো না। এখন আমি একটু যদি আপনাদেরকে যদি আলোচনা করি, কালো সাদার মিশ্রণ আমরা কখন পাবো, দেখেন কালো সাদার মিশ্রণ যদি আমি একটু যদি কথা বলি, আপনারা কিন্তু মেন্ডেলের প্রথম সূত্রে আরেকটা ব্যতিক্রম আপনারা শুনছেন, নাম হচ্ছে সমপ্রকটতা। অবশ্যই শুনছেন, এটা নাম কি বলছে, সমপ্রকটতা, তাই না? আচ্ছা,
এর রেশিওটা কিন্তু কত 1:2:1। আচ্ছা এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে কালো রঙের আন্দালুসিয়ান জাতের মোরগের সাথে এখানে কি করছি, কালো রঙের মোরগের সাথে সাদা রঙের মুরগির আমরা এখানে ক্রস করাইছি। ক্রস করালে হিসাবে কিন্তু আপনার কালো রংটা প্রকট হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে সম মানে কি দুইটাই সমানভাবে প্রকাশিত পাইছে। তার F1 এর ক্ষেত্রে সবগুলাই আমরা কি পাবো, সবগুলাই পাবো হচ্ছে কালো সাদার মিশ্রণ পাবো। সবগুলাই কি পাচ্ছি, কালো সাদা মিশ্রণ পাচ্ছে। এটা পরীক্ষার মধ্যে দেয়, সবগুলাই কি পাচ্ছি, কালো সাদা মিশ্রণ পাচ্ছে, ঠিক আছে। আর F2 এর ক্ষেত্রে F2 আমি কিন্তু সমপ্রকটতার কথা বলছি। F2 এর ক্ষেত্রে রেশিও কি দাঁড়াবে 1:2:1, একটা সাদা একটা কালো, দুটা কালো সাদা মিশ্রণ, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনে চলে আসতেছি। অসম্পূর্ণ প্রকটতার কারণে লাল ফুল এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরায়নে F2 জনিত কোন রঙের ফুল বেশি দেখা যায়? কোন রঙের ফুল বেশি দেখা যায় কোথায়? অসম্পূর্ণ প্রকটতার জন্য। মানে কি আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, F2 এর ক্ষেত্রে 1:2:1, একটা পাবো সাদা একটা পাবো লাল দুটা পাবো গোলাপি। তাহলে কোনটার সংখ্যা বেশি? গোলাপির সংখ্যা বেশি। অবশ্যই অ্যান্সার হচ্ছে সি, অবশ্যই অ্যান্সার হচ্ছে সি। সবাই ক্লিয়ার কিন্তু কথা বলবেন, ওকে। আচ্ছা এখন দেখেন সমপ্রকটতার কারণে কালো পালক ও সাদা পালক মুরগির ক্রসে F1 জন্য সবাই কোন বর্ণের হবে? সমপ্রকটতা যেটা বলছি, সমপ্রকটতা মানে কি ভাই, সমানভাবে প্রকাশিত হতে যাচ্ছে। আচ্ছা সমপ্রকটতার ক্ষেত্রে কি হয়, আমি দেখব যে কালো রঙের পালক বিশিষ্ট মোরগের সাথে সাদা রঙের পালক বিশিষ্ট মুরগির মধ্যে ক্রস করাই। ক্রস করালে F1 এর ক্ষেত্রে সবগুলাই সাদা কালো যুক্ত চেক যুক্ত হচ্ছে, তাহলে F1 এর ক্ষেত্রে কি হবে, সাদা কালো চেক যুক্ত হবে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন চলে আসে। দেখেন সবাই একটু কথা বলবো। পরের কোশ্চেনে কি দেওয়া আছে, যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে আমি কি বলবো? বলেন, যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে আমি কি বলবো? দেখেন এখানে বেশ কটা পয়েন্ট আছে। লিথাল জিন, আচ্ছা লিথাল জিন কিন্তু কখনোই হবে না। কেন কখনোই হবে না? লিথাল জিন এ কথাটার মানে কি? এ কথাটার মানে হচ্ছে মারণ জিন। লিথাল জিন কথাটার মানে কি বলছি? মারণ জিন। আচ্ছা, এবং মারণ জিনের অনুপাত কত? 2:1। ভালো কথা। দেখেন মারণ জিনের অনুপাত কত বলছি? 2:1, তাই না? এবং লিথাল জিন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী কুনো আবিষ্কার করেন। কোথায়? হলুদ রঙের ইঁদুরের ক্ষেত্রে। আচ্ছা, ডমিনেন্ট ভাই কখনোই হবে না, কারণ প্রকট এবং প্রচ্ছন্ন। ডমিনেন্টকে আমরা প্রকট বলি, আপনারা পড়ছেন। যেমন ডমিনেন্ট কোনটা? হেটেরোজাইগাস অবস্থা যেটা প্রকাশিত পাচ্ছে, যেমন BW এর মধ্যে বিটা প্রকাশিত পাইছে, তার মানে এটা হলো ডমিনেন্ট, আর ডব্লিউটা প্রকাশিত পাইছে সেটা প্রচ্ছন্ন। আচ্ছা, তার মানে কি হয় দুটো অ্যান্সার আমাদের হচ্ছে না, তাহলে হয় এপিস্ট্যাটিক হবে, না হলে কি হবে বলেন তো? হাইপোস্ট্যাটিক হবে। আচ্ছা, এখন এপিস্ট্যাটিক কোনটা? দেখেন যে জিন অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, ঠিক আছে, যে জিনটা বাধা দেয় তাকে যে হলো বাধা পায়, যে বাধা পায় তাকে হাইপোস্ট্যাটিক জিন। তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে? এপিস্ট্যাটিক জিন, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, এপিস্ট্যাটিসের কারণে যে জিনটির বৈশিষ্ট্য প্রকাশে বাধাগ্রস্ত তার নাম কি? এপিস্ট্যাটিসের কারণে যে জিনটা বৈশিষ্ট্য প্রকাশে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে তার নাম কি? দেখেন অবশ্যই যে জিনটা, তাকে লিথাল জিনটা কখনোই হবে না, রিসেসিভও কখনো হবে না, এপিস্ট্যাটিক কখনো। তো এপিস্ট্যাটিসের জন্য যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে আমরা কি জিন বলবো? যে জিনটা বাধা পাচ্ছে তাকে আমি হাইপোস্ট্যাটিক জিন বলবো। যে জিনটা বাধা পাচ্ছে সেই জিন থেকে আমি হাইপোস্ট্যাটিক জিন বলবো। সেই জিন থেকে কি জিন বলবো? হাইপোস্ট্যাটিক। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন চলে আসি। মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের
ফিনোটাইপিক অনুপাত কত বলেন মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত এখানে বেশ কটা অপশন আছে আমি দেখি প্রথমে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস তাই না এটা আমাকে ফোকাস করতে হবে মনোহাইব্রিড ক্রস এটাকে আমি কোন সূত্র বলবো ডেফিনেটলি আমি মেন্ডেলের প্রথম সূত্র বলবো আচ্ছা ভালো কথা এখন এখানে বেশ কটা রেশিও আছে দেখি 1:2:1 এটা ভাই কার এটা মেন্ডেলের প্রথম সূত্রে দুইটা ব্যতিক্রমের রেশিও হতে পারে হচ্ছে আপনার অসম্পূর্ণ প্রকটতার হতে পারে অথবা কার হতে পারে বলেন তো সমপ্রকটতার কিন্তু হতে পারে আচ্ছা 2:1 এটা কার রেশিও ভাই সবাই কিন্তু একটু রিকল করলে পড়াগুলো কিন্তু হয়ে যাবে দেখেন 2:1 এটা কার রেশিওর ক্ষেত্রে অবশ্যই 2:1 এটা কিন্তু আমাদের লিথাল জিনের কিন্তু রেশিও ঠিক আছে আচ্ছা আর 9:3:3:1 এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা ডাইহাইব্রিড ক্রসের সূত্র আর তার মানে কি প্রথম সূত্রের রেশিওটা কত হচ্ছে 3:1 কত বলছি 3:1 ঠিক আছে আচ্ছা এরপরে পরের কোশ্চেন চলে আসি কোন জীবের প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলে জিনোটাইপ ফিনোটাইপ প্রকট বৈশিষ্ট্য নাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আচ্ছা দেখেন প্রকট বৈশিষ্ট্য কোনটা আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় প্রকট আর যেটা প্রকাশিত হয় না প্রচ্ছন্ন আচ্ছা জিনোটাইপ কি আর ফিনোটাইপ কি দেখেন জিনোটাইপটা হচ্ছে অভ্যন্তরীণ গঠন আর ফিনোটাইপটা কি অবশ্যই হলো বাহ্যিক গঠন তো প্রকাশিত বৈশিষ্ট্য মানে বাহ্যিক গঠন বলছে অবশ্যই অ্যান্সার কি হবে ফিনোটাইপ হবে বাহ্যিক গঠন অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো ফিনোটাইপ হবে ওকে আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি আমি মেন্ডেল মটরশুটি কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছে আমরা কিন্তু সবাই জানি গ্রেগর জোয়ান মেন্ডেলকে আমি ফাদার অফ জেনেটিক্স বলতেছি সে পিসাম স্যাটিভা আমার মটরশুটি নিয়ে গবেষণা করছে মটরশুটির গবেষণা কারণটা সূত্র আমি আপনাদের বলছি একটাই বউ কারণ 1 বর্ষজীবী ফুলগুলা বড় তো সে দীর্ঘ কত মানে সে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্যের নিয়ে গবেষণা করছে অবশ্যই মাথায় রাখবেন সে 7 জোড়া কত জোড়া 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সে গবেষণা করেছেন অবশ্যই তাহলে একের অ্যান্সার কত হচ্ছে একের অ্যান্সার হচ্ছে আমাদের 7 ঠিক আছে ওকে পরের কোশ্চেন দেখেন একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি নন এলিলিক জিনের সহাবস্থানকে কি বলে জাহাঙ্গীরনগর ডিউটি 21-22 কোশ্চেনটা আসছিল বলেন একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি নন এলিলিক জিনের দুটি নন এলিলিক জিনের সহাবস্থানকে আমরা কি বলবো অবশ্যই মাথা রাখবেন সহাবস্থানকে আমি কি বলবো সহপ্রকটতা বলবো কি বলবো সহপ্রকটতা আমি একটু যদি আপনাদের সামনে যদি কথা বলতে চাই আচ্ছা বলেন তো সহপ্রকটতা এটা মেন্ডেলের কোন সূত্রে ব্যতিক্রম প্রথম সূত্র নাকি দ্বিতীয় সূত্র বলেন সহপ্রকটতা মেন্ডেলের কোন সূত্রে ব্যতিক্রম অবশ্যই মাথা রাখবেন সহপ্রকটতা অথবা পরিপূরক জিন ঠিক আছে এই দুটারই রেশিওটা কিন্তু কত বলেন তো দুটার রেশিওটা হচ্ছে 9:7 ঠিক আছে এপিস্ট্যাটিসের রেশিও কত বলেন এপিস্ট্যাটিস কিন্তু দুই প্রকার একটা প্রকট এপিস্ট্যাটিস আর একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস ঠিক আছে আচ্ছা তো বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য নন এলিজিনে সহাবস্থানকে আমরা কি বলবো অবশ্যই সহপ্রকটতা বলবো ঠিক আছে ওকে পরের কোশ্চেন চলে আসে দেখেন দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের ফলে এখানে আগে বুঝতে হবে কোশ্চেনে কি দেওয়া আছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের ফলে কোন জনুতে F2 জনুতে
কি অনুপাত, ফিনোটাইপিক অনুপাত কত। আগে আগে কোশ্চেনটা বুঝতে হবে। আমার এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, দ্বৈত দ্বৈত প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস, তাই না? দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এটা কোন সূত্রের ব্যতিক্রম? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস। খুব ভালো কথা, বুঝেন। এখন দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের অন্যতম একটা মানে উদাহরণটা হচ্ছে যে জন্মগত মুখ বধিরতা। জন্মগত মুখ বধিরতা হলো এটা কি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের একটা অন্যতম উদাহরণ। ঠিক আছে, দেখেন ব্যাপারটা হলো যে একজন মুখবধির ছেলের সাথে মুখবধির মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়া হয়, F1 এর ক্ষেত্রে তার সবগুলা সন্তানই হবে আপনার আমার মতো স্বাভাবিক সন্তান, কিন্তু F2 এর ক্ষেত্রে রেশিওটা দাঁড়াবে 9:7। 9 জন কি 7 জন কি 9 জন হচ্ছে স্বাভাবিক, 9 জন কি পাচ্ছি স্বাভাবিক সন্তান পাবো, আর 7 জন আমি কি সন্তান পাবো, 7 জন হচ্ছে আমি মুখ বধির সন্তান পাবো। ঠিক আছে, এটা বেসিক কথা। এবং সে কথা বলছে F2 যদি ফিনোটাইপিক অনুপাত অবশ্যই 9:7। আচ্ছা, এখন দেখেন ভাই 13:3 কিসের অনুপাত? ভাই 1:2:1। ভাই এটা কিসের অনুপাত? 1:4:6। এটা কিসের অনুপাত? আমি একটু যদি কথা বলি, 13:3 এটা হচ্ছে যে কার রেশিও? এটা হচ্ছে আমাদের প্রকট অ্যাপিস্ট্যাটিসের রেশিও। অ্যাপিস্ট্যাটিস কিন্তু দুই প্রকার, একটা প্রকট অ্যাপিস্ট্যাটিস, এটা কি দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিস। তো প্রকট অ্যাপিস্ট্যাটিস রেশিওটা কত? 13:3। আর হচ্ছে 1:2:1 এটা হচ্ছে যে আপনার মেন্ডেলের প্রথম সূত্রে দুটো ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম? অসম্পূর্ণ প্রকটতা অথবা সমপ্রকটতা। আর 1:4:2 এটা হলো যার রেশিও, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, পলিজেনিক ইনহেরিটেন্সের রেশিও। পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয়, দেখেন কার রেশিও? এটা পলিজেনিক ইনহেরিটেন্সের রেশিও। তো অবশ্যই এর অ্যান্সারটা কি হচ্ছে, দ্বৈত প্রচ্ছন্ন রেশিওটা কি হচ্ছে, ফিনোটাইপিক অনুপাতটা কত বলেন? দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাটিসের ফিনোটাইপিক অবশ্যই 9:7। ক্লিয়ার? কোশ্চেনগুলো যতটুকু পড়লাম এখানে কোশ্চেন আসার সম্ভাবনা ভাই অনেক অনেক বেশি। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার ক্লাসে দেখা হবে। তো ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন, ক্লাস শেষ করে দেবো। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সাবধানে থাকবেন।